আমি শেখ আসমত, জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার। প্রথমেই আমি জোনাকি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। সেই সঙ্গে জানাই আমার বুক ভরা ভালোবাসা। জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট রাজ্যের একটি প্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা। খেজুরির একটি প্রত্যন্ত গ্রাম থেকে তার যাত্রা শুরু হলেও আজ তার আলো পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। আর্থিকভাবে সে পিছিয়ে থাকলেও অভিনব সব কাজকর্মের মধ্য দিয়ে সে নিজেকে প্রমাণ করেছে কিভাবে এগিয়ে থাকা যায়। সে আন্তরিকতা, ভালোবাসা, সততা, ঐক্য, সম্প্রীতি নিয়ে কিভাবে এগোতে হয় সে বারে বারে প্রমাণ করেছে। সে প্রমাণ করেছে ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। হার না মানা এক প্রহরীর নাম জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট, যার প্রতিটি কাজকর্ম অভিনব। এখানে একটি জিনিস বলতে বাধ্য হচ্ছি, সংকীর্ণতা দিয়ে কখনো আলোকে আটকে রাখা যায় না। জয় হোক মানবতার, জয় হোক উদারতার, জয় হোক সম্প্রীতির, জয় হোক দেশপ্রেমের, জয় হোক শিল্পের, সাহিত্যের। জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের অভিনব কর্মসূচি সামাজিক সচেতনতা এবং বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে আমাদের এই নিবেদন। হাড্ডাহাড্ডি বাদানুবাদ। বিষয়: পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। প্রথম পর্ব। এই পর্বে পেয়েছি দুজন বিশিষ্ট মানুষকে। যিনি পক্ষে মতামত দেবেন তিনি হলেন আমাদের খেজুরির গর্ব, খেজুরির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেজুরি আদর্শ বিদ্যাপীঠ স্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক, আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সুবক্তা, বিশিষ্ট কবি, বিশিষ্ট শিক্ষক মাননীয় সমুদ্ভব দাস মহোদয়কে প্রথমেই আমি জোনাকি পরিবারের পক্ষ থেকে স্যারকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। সেই সঙ্গে আজকের এই বিতর্কের বিপক্ষে যিনি মতামত দেবেন তিনি হলেন আমাদের খেজুরির আরেকজন বিশিষ্ট শিক্ষক, বিশিষ্ট কবি, জেলার বিশিষ্ট কবি, বাচিক শিল্পী মাননীয় সত্যজিৎ ভূঁইয়া মহোদয়কে স্যারকেও জোনাকি পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? বর্তমান চাকুরির ও প্রগতিশীল সময়ে নিজেকে প্রস্তুত করতে বা প্রতিষ্ঠিত করতে আজই আসুন আমাদের কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠানে। নামটি মনে রাখবেন, ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার। স্থানটি মনে রাখবেন, বিদ্যাপীঠ বাসস্ট্যান্ড থেকে সাহাপুর যাওয়ার রাস্তায় সাহা ক্লিনিকে। নমস্কার। উত্তরকাঁথি কৌশিকধ্বনি সঙ্গীত বিদ্যালয় দীর্ঘ 30 বছরের পুরনো স্কুল। আমরা পরবর্তী উত্তরসূরিদের জন্য তাদের ভালো কিছু একটা জিনিস নিয়ে যেতে চাই। তার জন্য আমাদের এই উত্তরকাঁথি কৌশিকধ্বনি সঙ্গীত বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং দিকে দিকে যাতে আপনাদের আশীর্বাদে দিকে দিকে যাতে এটা প্রচার হয় সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। এবং এখানে অনেক ভালো ভালো সমস্ত শিক্ষক শিক্ষিকার দ্বারা ক্লাস শুরু হয়, এবং কলকাতা থেকে আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে মাঝে মাঝে আমাদের শিক্ষকরা, অধ্যাপকরা, অধ্যাপিকারা এসে এখানে তালিম দেন। শুরু করছি আজকের আমাদের এই বাদানুবাদ। দুজনকেই অর্থাৎ আমাদের দুজন প্রিয় শিক্ষককেই জোনাকি পরিবারের পক্ষ থেকে আরেকবার শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান শুরু করলাম। প্রথমেই আমরা চলে যাচ্ছি আজকের এই পক্ষের বক্তা মাননীয় সমুদ্ভব দাস মহোদয়ের কাছে। স্যারকে আমরা প্রথমেই ওনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের এই বিতর্ক সভায় উপস্থিত হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। বিশেষ করে জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট একটি প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এবং তার নবনব উদ্যোগ সমাজকে আলো দিচ্ছে। আমরা এমনি আজকে পৌঁছে গেছি। আমি সমুদ্ভব দাস। শারদীয়া শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা যথাযোগ্য স্থানে চ্যারিটেবল ট্রাস্টকেও এবং গোটা সমাজকে
যে শারদীয়া উৎসব সবাইকে আনন্দ দেয়, মিলিত করে, আর সেই দিনেই প্রায় আমরা এসে পৌঁছেছি। আর আমার স্নেহের সে গাসমত সঞ্চালক, প্রিয়, অতি প্রিয়, সমাজসেবার একদম উজ্জ্বল দৃষ্টান্ত আজকে সঞ্চালনা করছে, এবং আমার অতি প্রিয় ইংরেজি বিভাগের শিক্ষক, খুবই ভালো মানের ছাত্র এবং ভালো জন আমার সত্যজিৎ ভূঁইয়া সঙ্গে আছে, তাকেও ধন্যবাদ জানাই। সঙ্গে যারা যুক্ত তাদেরকেও। আমরা বিষয়ে এসে যাব। বিষয়টা খুব সুন্দর একটি বিষয়। বিষয়টা এই যে পরীক্ষার ফলাফল জীবনের উন্নয়নের, জীবনের যা কিছু কাজের মাপকাঠি, প্রধান মাপকাঠি। ফলাফলটা, রেজাল্ট সবসময় যে প্রত্যেকটি শিক্ষার্থীর, প্রত্যেকটি পরীক্ষার্থীর তার জীবনের সাফল্যের চাবিকাঠি হবে, এই কথাটা ঠিক আমি মানতে পারি না। কারণ আমি এই জন্যই পক্ষে বলছি যে আমরা দেখেছি শিক্ষা মানে আমরা জানি যে প্রত্যেকের মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে তাকে জাগ্রত করে তোলা, তার বিকাশ ঘটানো, তার শ্রীবৃদ্ধি করা। এটা তো স্বামী বিবেকানন্দেরই কথা। প্রত্যেকের মধ্যে সেই সুপ্ত শক্তি আছে, ক্ষমতা আছে, তাকে খালি বাইরে প্রকাশ করা, তার বিকাশ ঘটানো, সেটাই হচ্ছে শিক্ষার আসল কথা। আর সেই শিক্ষা লাভ করতে এসেছি আমরা সবাই, পড়ছি সমাজে। পড়তে এসে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। কতটা শিক্ষা ভিতরে ঢোকাতে পারলাম তার একটা পরিমাপক পদ্ধতি হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমি কতটা জ্ঞান অর্জন করেছি, জ্ঞান আহরণ করেছি, কতটা জ্ঞান আমি নিতে পেরেছি, প্রত্যেক বছরই তার বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আমাকে প্রমাণ দিতে হয়, আর সেটাই হচ্ছে ফলাফল। তো এক্ষেত্রে একটি ছাত্র বা একটি শিক্ষার্থী বা একটি ছাত্রী সে প্রত্যেক বছর পরীক্ষা দিতে এসে দেখা গেল চূড়ান্ত পর্যায়ে খুব ভালো ফলাফল করলো, ভালো তার ফলাফল, রেজাল্ট ভালো, ক্লাসে সে মান উন্নয়নে প্রথম। কিন্তু ঘটনা, সে যখন বড় হতে যাচ্ছে, বড় হচ্ছে, তারপরেই দেখা গেল সে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছে। তার জীবনের যে যাবতীয় যে সাফল্যের জায়গা, সে চাকরিগতভাবে হোক, ব্যবসাগতভাবে হোক, বা নিজের প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রেও সে কিন্তু দাঁড়াতে পারলো না। তা সে যদি ছোটবেলা থেকেই সে ভালো করে পড়াশোনা করে, রেজাল্ট ভালো করে, যদি কেন সে উপরে পারেনি, তার মানে এটাই বোঝায় সে কিন্তু উপযুক্ত শিক্ষা নিজে অর্জন করতে পারেনি। খালি নম্বর বাড়ানো শিক্ষাটা তার কাছে হয়েছে, সিলেবাসগত পড়াশোনাটা তার বেশি বাড়া হয়ে গেছে, বেড়েছে, প্রাধান্য দিয়েছে। কিন্তু সে তার যে আসল নিজের নৈতিক যে জ্ঞান আহরণ, যেটা থেকে তার নীতিগত ধ্যান ধারণা বাড়বে, তার পেশাগত উন্নয়ন হবে, তার শ্রীবৃদ্ধি হবে, তার মান উন্নয়ন হবে, সেই জায়গাটায় সে কিন্তু ঢুকতে পারেনি। আর এর পেছনেও কিন্তু অভিভাবক কুলের একটা বড় দায়বদ্ধতা আছে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে কোন বিষয় পড়বে, কোন জায়গায় যাবে, কোন লাইনে পড়বে, সেটা কিন্তু ছাত্রছাত্রীর উপর নির্ভর করে না, সেটা গার্ডিয়ানের উপরেই যেন নির্ভর করে। তিনিই ঠিক করে দেন, এই তোকে আর্টস পড়তে হবে, তোকে ইংরেজি পড়তে হবে, তোকে অঙ্ক পড়তে হবে। এইভাবে শিক্ষার্থীর উপরে অনেক সময় চাপিয়ে দেওয়া হয়। তুমি ডাক্তার হবে, ডাক্তারির জন্য যা যা অবস্থা তোমাকে করতে হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু হয়তো তার মোটেও সেই বিষয়টা তার ভালো লাগেনি, তার পেশাটা পছন্দের নয়, সে সেভাবে নিজেকে তৈরিও করেনি, আর সেই পেশাতে গিয়ে সে সাকসেস হতে পারলো না। হয়তো ডাক্তার হলো ঠিক কষ্ট করে, কিন্তু তারপরে সে পেশাতে সাফল্য লাভ করতে পারেনি। তাহলে ও শিক্ষাতে কোনো মূল্য নেই। আমি যদি যে পেশাটা নিলাম শিক্ষার মাধ্যমে, তাকে যদি উপযুক্তভাবে আমি ভালো করে না সমাজে প্রতিষ্ঠিত করতে পারলাম, মর্যাদার সঙ্গে কাজ করতে না পারলাম, তাকে যদি ভালোবাসতে না পারলাম, ও শিক্ষা তো পেয়ে কোনো লাভ নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে শিক্ষা তো ভেতর থেকেই আসবে। একজন শিক্ষার্থী কোনো কারণে সে ভালো রেজাল্ট করতে পারলো না, তার মানে সে ডাহাফেল, সে পিছিয়ে গেল, তার সমাজ থেকে একদম হারিয়ে যাবে, এটা কথা নয়।
যে আমরা দেখেছি অনেকে অনেক ভালো রেজাল্ট করেও সে উপরের দিকে একদম ফেল মেরে গেছে, আর সে প্রতিষ্ঠিত হতে পারেনি, তার জায়গায় যেতে পারেনি। তাহলে আমি নম্বরের চাবিকাঠিটা ধরবো কেন? কিন্তু যে ছেলেটি একদম ছোট অবস্থা থেকে সে নম্বর কম পেয়ে 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 বড় হচ্ছে, কিন্তু তার সব কাজের নেশা আছে, ইচ্ছা আছে, আবার বড়তে সে কিন্তু মোটামুটি ভালো জায়গায় গিয়েছে, তার নিজের পরীক্ষা থেকে চাকরিগতভাবে বা পেশাগত অন্য ব্যবসা বা অন্য কিছুতে গিয়ে বিরাট সাফল্য পেয়েছে। তা তাকে আমি কি ছোট করব? তাকে কি ওই নম্বরের ভিত্তিতে তাকে কি আমরা হেও করে পিছনে ফেলবো? আমি তো সে জায়গায় উদাহরণ হিসাবে বলতেই পারি, যে বলতে পারি, আমি একদম স্থানীয়ভাবে বলতে পারি যে আমার এই এলাকাতে অনেকেই আছেন যে যারা অনেক কম পড়াশোনা করেছেন কিন্তু জীবনে বিরাট একটা প্রতিষ্ঠা পেয়েছেন, মর্যাদার জায়গায় গিয়েছেন। তো অনেকেই আছেন এরকম, তার তো উদাহরণ আমরা কম করতে পারি না। আমি একদম আমার যেহেতু এলাকার কথা, আমার একজন অভিনেতাকে আমি বলি, সে ক্লাস 8 পর্যন্ত পড়েছে, না পড়ে না জেনে খুব কম পড়ে ভালো না ফলাফল না করেও সে কিন্তু গোটা চিতপুর জগৎ মাতিয়ে দিয়েছে এবং সে সেরা নায়কের ভূমিকা নিয়েছিল এবং তার তো গোটা বাজার একদম তখন নয়। তাহলে সেটাও তো তার একটা পেশা, তার কৌশিক, নাম গোপাল। আমি একদম স্থানীয় এলাকা থেকে বলতে চাই, কুমার কৌশিক, যে সে তো অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ, কিন্তু সে এমন নিয়েছে যে কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রতিষ্ঠাবান, তার থেকেও সে তো কম মর্যাদা পায়নি, কম প্রতিষ্ঠা পায়নি, সে কম সম্মান পায়নি। তাহলে তাকে কেন আমরা গুরুত্ব দেব না? সব সময় নম্বর বেশি হলেই সে মর্যাদা পাবে, প্রতিষ্ঠা পাবে, জীবনে সাফল্য পেয়ে যাবে, এমন কোনো কথা নেই। যে আমি বলতেই পারি যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী, মর্যাদা রেখেই আমি কথা বলি, সম্মানীয় তিনি, প্রধান তিনি। ভারতবর্ষ পৃথিবীর একটা বড় গণতান্ত্রিক দেশ, একদম বহু জাতির বাস এখানে, বহু ধর্মের বাস এখানে, বহু মানুষের শ্রীবৃদ্ধি হচ্ছে এখানে। তো তিনি তো একটা খুব বিরাট রেজাল্ট করে কিন্তু আসেননি, রাজনৈতিক চর্চা করতে করতে তার অভিজ্ঞতা বাড়তে বাড়তে তিনি তো প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি তো দারুণ চালাচ্ছেন, তাতে গোটা দেশ ভালো চলছে। তাহলে তিনিও তো শিক্ষা দীক্ষায় এমন কিছু বিরাট জায়গা নিয়ে আসেননি। শিক্ষা যে সব জায়গায় বিরাট করে লাগবে এমন কোনো কথা নেই। আমি সেই নিরিখে বলবো যে আরো অনেকে আছেন, যে আমেরিকান একজন মহিলা, তাকে অপরা বলেন, যে তিনি একদম জন্মের পরে পরে খুব কষ্টেই তাকে, মানে কুমারী অবস্থায় তার জন্ম, এবং আমেরিকার টেলিভিশন তারকা তিনি, গোটা বিশ্বে তার প্রচুর সুনাম, একজন মহিলা, কৃষ্ণাঙ্গ মহিলা, যে তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করলেন কুমারী অবস্থায়, ধীরে ধীরে বড় হলেন, প্রতিবন্ধকতা প্রচুর, পড়াশোনা খুব ভালো করতে পারেননি, সেই সুযোগটাও পাননি, ফলাফল তো দূরের কথা, ফলাফলও তেমন মানের নয়, কিন্তু তিনি লড়াই করতে 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 তিনি টিভির সম্প্রচারক হিসাবে, তিনি সঞ্চালক হিসাবে গোটা বিশ্ববন্দিত হয়েছেন। এবং তিনি তার মতো প্রভাবশালী মহিলা, বলা হচ্ছে যে পৃথিবীতে নাকি তিনি মনে হয় প্রথম প্রভাবশালী মহিলা, যে তিনি গোটা দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। তা তিনিও তো বিরাট রেজাল্ট করে আসেননি, যে তার জন্য তো রেজাল্ট দরকার হয় না। তা আমি সেই জন্য বলবো, তার মানেই নয় যে আমরা পড়তে এসে রেজাল্ট করবো না, ভালো পড়বো না, ফলাফল ভালো হবে না, সেটা নয়, সেটাও বাড়াতে হবে, সেটাও চেষ্টা চালাতে হবে, কিন্তু একমাত্র চাবিকাঠি সাফল্যের আমি এটা ঠিক মানতে পারি না। সমাজে ভুড়ি ভুড়ি উদাহরণ আছে, যে অনেক উদাহরণ আছে। আমি তো আমার ব্যক্তিগত উদাহরণ থেকে বলি যে আমার এলাকার অনেক প্রতিষ্ঠাবান, খেজুরির গৌরব যারা, তারা ছোট অবস্থায় বিরাট রেজাল্ট করে কিন্তু খুব বিরাট মান নিয়ে আসেননি, একদম কৃষক বাড়ির ছেলে, অনেক দিন দুঃখী পরিবারের ছেলেরা। আমি ডক্টর রামচন্দ্র মণ্ডলের কথা বলতে পারি, তিনি আমার খেজুরি গৌরব, খেজুরির আমাদের মর্যাদার তিনি, যে তিনি যে একদম প্রথম থেকে বিশাল রেজাল্ট করে অন্যান্য ছেলেদের সঙ্গে চ্যালেঞ্জ করে নিজেকে প্রতিষ্ঠা করিয়েছেন তা নয়, মাঠে ঘাটে কাজ করেছেন, পড়াশোনা করেছেন, যতটা তার জ্ঞান বাড়াবার তিনি চেষ্টা করেছেন, মানটাকে বাড়াবার চেষ্টা করেছেন। তারপরে ধীরে ধীরে প্রতিষ্ঠা পেয়ে পেয়ে তিনি ভারত শুধু নয়, গোটা দেশ বিদেশে তিনি তার মর্যাদার জায়গায় গেছেন। তিনি তো আমাদের প্রণম্য ব্যক্তি, তিনি কেন তাহলে তার বেশি নম্বর হয়নি, তিনি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারেননি মানে তিনি প্রতিষ্ঠা পাবেন না তা নয়। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে, তিনি ধ্যানে জ্ঞানে মনে তার বিষয়কে, তার পড়াটাকে, তার জানার আগ্রহটাকে তিনি বাড়িয়েছেন, আর সেই জন্য ধীরে ধীরে তিনি বড় হয়েছেন। এরকম সমাজে আমি সেই ধারণায় নিতে চাই, শুধু খালি রেজাল্ট, শুধু ফলাফল, আর সেই ফলাফল বেশি থাকলেই হবে এটা কথা নয়, হয়
আমরা দেখছি যে আমি উদাহরণ হিসেবে বলতেই পারি যে ফলাফলের উপর 2-4টা চাকরি আছে। পোস্ট অফিসের চাকরি, মাধ্যমিক বা তার পরের স্টেপ যদি একটু বেশি বেশি নম্বর পাওয়া যায়, আর সেখানে কিন্তু সরাসরি চাকরি পাওয়া যায়, হচ্ছেও। কারণ আমরা দেখেছি করোনা পিরিয়ডে, এই কোভিড পিরিয়ডে যে ছাত্ররা পাস করলো, কাউকে ছোট করা যাবে না, পাস করেছে, প্রচুর নম্বর পেয়ে গেছে, যে কোনো কারণে হোক, সিলেবাস কমে যাওয়ার কারণে হোক বা প্রতিষ্ঠানগত কারণে হোক, যে কোনো কারণে প্রচুর ছাত্রছাত্রীর নম্বর পেয়ে গেছে প্রচুর, এবং সেই নিরিখে তারা এক চেটিয়া সব পোস্ট অফিসের চাকরি পাচ্ছে। পোস্ট অফিস ভারতের ডাক বিভাগে, ওখানে নম্বরের ভিত্তিতে চাকরি হয়। তা সেক্ষেত্রে সেদিক থেকে আপনার বলতে পারেন এই তো সাফল্য পেয়েছে, সেদিক থেকে বলতে পারেন এই বেশি নম্বর পেয়েছে বলে সে অমুক জায়গায় চান্স পেয়ে গেছে। কিন্তু না, আমার ভেতরের শক্তি, ভেতরের মান, ভেতরের জ্ঞান আমি যদি সঠিকভাবে না গ্রহণ করতে পারি, শুধু ফলাফলের নিরিখে কোনোদিন প্রতিষ্ঠা পাওয়া যায় না। আর ওইটাই যে একমাত্র চাবিকাঠি সেটা কিন্তু বলা যাবে না। আচ্ছা বলুন তো, যে আমাদের তো মিঠুন চক্রবর্তী অভিনেতা, দুর্ধর্ষ অভিনেতা, যে আমাদের দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, তিনি যে বিরাট শিক্ষিত না নন, তিনি গ্রাজুয়েশন করেছেন, পড়ার আগ্রহ থেকে কিন্তু তার নাটকে আগ্রহ, সিনেমা আগ্রহ, যে এইসব করে তিনি তো প্রতিষ্ঠা পেয়ে গেলেন। তো সেখানে তো বিরাট নম্বর পেয়ে তিনি জানেন যে অনেক উদাহরণ তো আমাদের দিতেই পারি আমরা, যে সমাজে প্রত্যেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি শুধু নম্বর পেয়ে বিরাট ডিগ্রি নিয়ে আমরা ঘোরাঘুরি করবো আর চাকরি হয়ে যাবে, ওটা নয়। বা পেশাতে আমি বিরাট জায়গায় যাবো তা নয়। কারণ আমি দেখেছি যে পড়ার জায়গায় আমি যখন একটা ডিজাইনার হব, যে ডিজাইনার হতে গেলে আমার বিরাট ডিগ্রি দরকার নেই, বিরাট নম্বরের পদ দরকার নেই। আমাকে জোর করে যদি ডাক্তারি ঢোকানো হয়, আমি কি সেখানে ভালো করতে পারবো? যে ভাইটি ছবি তুলছে এখন, সে পড়াশোনায় যে বিরাট কিন্তু না, কিন্তু সেই ছবি তোলাতে সে এত এক্সপার্ট, সে কিন্তু নিজেকে ওই জায়গা থেকে সে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছে। ওখানে কিন্তু বিশাল নম্বরের বাড়াবাড়ি দরকার নেই। অর্থাৎ সমাজের সব জায়গায় কিন্তু আমাদের মনে রাখতে হবে, শিক্ষাটা সঠিকভাবে যদি আমরা গ্রহণ করতে পারি, শুধু নম্বরটা না বাড়িয়ে ভেতরের যদি অন্তর্নিহিত শক্তিটাকে বাড়িয়ে আমি শিক্ষাটাকে সঠিকভাবে নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, আমি যে ক্ষেত্রে প্রবেশ করব সেটাই সফল হবে। তার মানে এই নয় যে একদম পড়াশোনা ছেড়ে দেবো, নিজের মনে খালি ওই চিন্তা করবো, তা নয়। আমার রবীন্দ্রনাথ ঠাকুর ভাবুন তো, আমরা কথা বলি, এই কথা বলছি তার দয়ায়, যা ভাষা তার থেকে এসেছে, তার দ্বারাই বাঙালি চলে, গোটা বিশ্বকে আলো দিয়েছেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুর মাথা নুইয়ে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা শুনলে, নাম শুনলে। তিনি কতদূর পড়েছেন, বিরাট জ্ঞান নিয়েছেন, ঘরে পড়েছেন, স্কুলের পড়া কত নবমে গিয়েই শেষ। যে তার মানে এই নয় তিনি তো পড়াশোনা করেনি, এটাই তো বলতে পারি আমরা। কিন্তু তার নিজের পড়ার থেকে কোনো রেজাল্ট নাই, কোনো নম্বর নাই, কোনো জায়গা না থেকেও তিনি বিশ্ববন্দিত। আজকে তার নাম আমাদের মুখে মুখে করতে হয়। তিনি ছাড়া বাংলার এই শ্রীবৃদ্ধি, এত কথা, এত ভাষা, এত গান, এত কবিতা কে করবে? তাহলে তাকে আমি ছোট করছি না, তাহলে তিনিও তো সেই জায়গায়, তাহলে তিনি প্রতিষ্ঠা পেলেন কি করে? আমি কাজী নজরুল ইসলাম করতে পারি, বিদ্রোহী কবি নজরুল। ক্লাসে পড়াতে গিয়ে আমাদের মাঝে মাঝে এদের কথা আমাদের এসে যায়, যে তিনি তো দশম শ্রেণী পাস হয়নি, তিনিও সেই নবমের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ, তারপরে আর্মি বিভাগে চলে গেলেন। তিনিও তো বিরাট রেজাল্ট করে আসেননি। পাউরুটির দোকানে, চায়ের দোকানে কাজ করতে করতে, লড়াই করতে করতে, সংসার টানতে টানতে, ভাই মা এদেরকে ঘানি টানতে টানতে, বক্তব্যে পড়ানো থেকে তিনি নিজে পড়লেন। তিনি কিন্তু বিরাট রেজাল্ট করতে পারেননি, কিন্তু তবুও তিনি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। মাথাটা নিয়ে আসে তার কথা ভাবলে। তিনি তার সাহিত্য দিয়ে গোটা বাংলাকে মাতি দিয়েছেন। তা তাকে কি আমরা ছোট করে দিতে পারি? সব ক্ষেত্রে আমি বলবো যে নম্বরই শেষ কথা, নম্বর বাড়াতে হবে, ফলাফল বাড়াতে হবে। জ্ঞান আসুক আর নেই আসুক, এই ফলাফল বাড়িয়ে বাড়িয়ে আমরা দেখতেই পাচ্ছি সমাজে এই চ্যালেঞ্জ নিয়ে পড়তে পড়তে আগ্রহ না থেকেও যারা যে পেশায় অনেকে ঢুকছেন, সেই পেশা সম্পর্কে তার ধারণাটাই ঠিক মতো হয়নি। এটা ঘটনা যে শিক্ষা চেতনা আনে, চেতনা বিপ্লব আনে, যে বিপ্লব আবার মুক্তি আনে। কিন্তু আমার মধ্যে এমন চেতনা জাগুক, সেই আত্মিক চেতনাটা এমনই হবে, সেটা নিজেকে প্রতিষ্ঠার জন্য, সমাজকে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সমাজের জন্য সেই চেতনাটা জাগুক। ক্ষতিকারক চেতনা জেগে লাভ নেই। অর্থাৎ আমি শুধু নিজের কথা ভাবলাম, নিজের স্বার্থের কথা ভাবলাম, নিজের পেশাগত উন্নতি করলে হবে না, সমাজের জন্য ভাবতে হবে। আর সেই ভাবার জন্যে অনেকেই কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন, তার অনেক ডিগ্রি কম, অনেক নম্বর কম, অনেক তার বাইরের হয়তো সুনাম প্রতিপত্তি প্রথমে পর্যায়ে ছিল না, তিনি কিন্তু বিশ্ববন্দী। অনেক উদাহরণ আছে। আমি আপাতত এই জায়গায় না গিয়ে আমি বলবো যে শিক্ষার পরিবেশ উন্নত করার প্রয়োজন,
প্রত্যেকের শিক্ষা দরকার। শিক্ষা ছাড়া জাতি দাঁড়াতে পারে না। শিক্ষাই একটা জাতির মেরুদণ্ড। যে জাতি শিক্ষাতে উন্নত হবে সে কিন্তু প্রতিষ্ঠা লাভ করবে। অর্থাৎ শিক্ষা যদি তার মধ্যে না থাকে সে জাতি কিন্তু অনেক পিছিয়ে যাবে। গোটা পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে যেখানে যত অন্যায় আন্দোলন হচ্ছে, অন্যায় বিপ্লব হচ্ছে, যেটা অশান্তি বাড়ছে, নিশ্চয়ই তার শিক্ষার অভাব আছে। সুশিক্ষা যদি প্রত্যেকের মধ্যে প্রবেশ করে, তার মনে যদি সেই শিক্ষা ঢোকে, সে যদি সত্যি ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে, সে কোনোদিনই কারো ক্ষতি করবে না, সমাজের ক্ষতি হবে না। আর সেই শিক্ষাটাই আমি চাই। শুধু নম্বর বাড়াবার শিক্ষা মোটেও মনে হয় দরকার নেই, কারণ নম্বর বাড়াতে যেরকম হবে কিন্তু নীতিগত শিক্ষা আমাদের কিন্তু আহরণ করতে হবে। আমি সেই জন্য আমার যে সতীর্থ বন্ধু সত্যজিৎ ভাইকে বলবো যে আমি তুমি করে বলছি, একটা আলাদা সম্পর্ক আছে বলে, যে তার কথা তিনি বলবেন তিনি। কিন্তু ঘটনা হচ্ছে সমাজকে জাগাতে গেলে শুধু এই কঠিন ইঁদুর দৌড়ের লড়াইয়ে নম্বর বাড়িয়ে কিছু হবে না। প্রতিষ্ঠানগুলো থেকে উপযুক্ত শিক্ষা এমনই দিতে হবে প্রত্যেক শিক্ষার্থী যেন তার নীতি জ্ঞানটা বাড়ে, তার চেতনা আসে, তার ধারণা আসে। নম্বরের বিরাট ভারী ওজনটা নিয়ে সবাইকে দেখানো, অহংকার করা, এটা বিরাট শিক্ষার ব্যাপার নয়। আর সেক্ষেত্রে সব জায়গায় কিন্তু সাফল্য আসেও না, আমার যেটা মনে হয়। তবুও আমি সবার প্রতি আমার আন্তরিকতা আছে, নিশ্চয়ই শিক্ষার্থীদের তারা চেষ্টা করুক, তাদের নম্বর নিশ্চয়ই বাড়াতে হবে। আর সঙ্গে সঙ্গে এটা বাড়াতে হবে, আমি ভেতরে ঢুকবো, জ্ঞান আহরণ করব, যে পেশাতে যাব সেই পেশার উপযুক্ত জ্ঞানটা যেন আমার মধ্যে থাকে। তাহলে ডাক্তার উপযুক্ত শিক্ষা যদি না পেয়ে যায়, সে ডাক্তার রোগী মারবে। আর ইঞ্জিনিয়ার যদি সঠিক তার নেশা না থাকে, ভালোবাসা না থাকে ওই পেশার উপরে, সেই ইঞ্জিনিয়ার ঘর তৈরি করলে ঘর ভাঙবে। বা এই যে শিক্ষক, আমি শিক্ষক, যদি আমি সত্যিকার উপযুক্ত শিক্ষা না পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তাহলে আমি শিক্ষার্থীদেরকে কুশিক্ষা দেবো, যেটা সুশিক্ষা নয়। আর সেই শিক্ষার্থী ভুল শিক্ষা পাবে। এই শিক্ষাটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি, শুধু নম্বরের লড়াই করে না করে, তাহলে সেটাই হবে সঠিক। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ কিন্তু গোটা পৃথিবী মাঝে আছে। আমি হয়তো বেশি খেলোয়াড়দের কথা আপনারা ভাবুন তো, যে গোটা বিশ্ববন্দিত খেলোয়াড় অনেকেই আছেন। কত দূর তার পাঠ, কত দূর তার ডিগ্রি, কত তার নম্বরের বাড়াবাড়ি, তিনি কিন্তু বিশ্ববন্দিত হলেন। অনেকেই আছেন, অনেক সঙ্গীতজ্ঞ আছেন যে তারাও বিশ্ববন্দিত হয়েছেন, কতটা তার পাঠ নিয়েছেন, কত ডিগ্রি পেয়েছেন। যে আজকের আর বেশি না বাড়িয়ে, যে আমি আপাতত সবার কাছে এই আমার বার্তাটা, আমার নিজের বার্তা, নম্বর সবসময় চাবিকাঠি নয় সাফল্যের। নম্বর নিশ্চয়ই থাক, নম্বর নিশ্চয়ই বাড়ুক, কিন্তু এইটাই একমাত্র, এটা মোটেও না। নম্বর একমাত্র না হয়ে সে যদি তার চেতনাকে বাড়ায়, জ্ঞানকে বাড়ায়, শিক্ষাকে ঠিক আত্মস্থ করতে পারে, সে তার নিশ্চয়ই তার মনের জায়গায় সে পাবে, প্রতিষ্ঠা পাবে, মর্যাদা পাবে, এবং সমাজ আলোকিত হবে। জোনাকির আজকের উদ্দেশ্য সার্থক হবে, এবং আমরা যারা আছি আজকে সবাই, সবার সার্থকতা আসবে। ধন্যবাদ, নমস্কার। এখন আসছি বিরতিতে। বিরতির পর আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমরা আমাদের এই বিতর্কের বিপক্ষের বক্তা মাননীয় সত্যজিৎ ভূঁইয়া মহোদয়ের কাছ থেকে ওনার বক্তব্য শুনে নেব। নমস্কার। আজকের এই হাড্ডাহাড্ডি বাদানুবাদ এই অনুষ্ঠান, যার আয়োজক জোনাকি আসমত ভাই আমাদের সঙ্গে আছে, সেই সঙ্গে সঙ্গে আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধা জানাচ্ছি, এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব যিনি করছেন আমাদের পরম প্রিয় খেজুরির অভিভাবক রামচন্দ্র মণ্ডল মহোদয়, আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আর আজকে একেবারে সরাসরি আমি চলে যাচ্ছি বিষয়টা নিয়েই। আজকের যে বিষয়টা, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, আমি বলছি সাফল্যের চাবিকাঠি। এবং কেন বলছি সেটাও কিন্তু আমার যুক্তির ভিত্তিতে আমি তুলে ধরার চেষ্টা করছি। আসলে পরীক্ষা একটা পদ্ধতি, স্যার ঠিকই বলেছেন, পরীক্ষা একটা পদ্ধতি, একটা প্যারামিটার। আর পরীক্ষা মানেই তার একটা স্কোর পয়েন্ট থাকবে। তো যে কোনোভাবেই এটা অ্যাকচুয়ালি মাপক একটা পদ্ধতি, তার একটা ডিজিটাল স্কোর, যেটা দিয়ে আমি চিনতে পারবো কে ভালো, কে মন্দ, কিংবা কে যোগ্যতর, কে যোগ্যতর নয়। আমরা ভাবতেই পারি এর কোনো ভ্যালু নেই, কিন্তু আমার তো মনে হয় এটার ভীষণ প্রাসঙ্গিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ। তর্কের জন্য শুধু তর্ক নয়, কিংবা বিরোধিতার জন্য বিরোধিতা নয়, এটা কোনো এরকম ব্যাপারটা নয়। আজকের দিনে পরিমাপক পদ্ধতি, এই যে ব্যাপারটা সব জায়গাতেই আছে। আমি যদি ভেবে থাকি
পরীক্ষা শুধু পরীক্ষা নয়, জীবনটাই তো পরীক্ষা। জীবনটা একটা পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হওয়া। সেই ডারউইনের সেই কথা, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। সেই ফিট যে সার্ভাইভ করবে, সেই সার্ভাইভ করতে পারে যে ফিট। সুতরাং ফিটেস্ট হয়ে উঠতে হবে, যোগ্যতমের উদ্বর্তন, অর্থাৎ যোগ্যতর হতে হবে। তো সেটা মাপবো কী করে? মাপতে তো হবেই। আজকের দিনে আমি যদি ভাবি এই চেয়ারটা আমার জন্য নির্দিষ্ট, এই চেয়ারের দাবিদার তো 5 জন হতেই পারেন, তাহলে আমি কোন নিরিখে এই চেয়ারটা দাবি করে বসবো? একজন শিক্ষক হিসেবে আমি এই চেয়ারটার দিকে যেমন চোখ রাখছি, সেরকমই ওই চেয়ারের দিকে আরও 5 জনের চোখ থাকতে পারে। ওয়াই আমি? তাহলে সেখানেও একটা পরীক্ষা পদ্ধতি ছিল। সেখানে আমি ওই যোগ্যমানের নিরিখে আমি নির্বাচিত। আমরা সবাই আমাদের অবস্থানটাকে সুনিশ্চিত করতে গেলে একটা সিস্টেমে থাকতে হবে। সিস্টেম ছাড়া কোনো জিনিস চলতে পারে না। বিচ্ছিন্ন ব্যতিক্রমী কোনো ঘটনা উৎসাহব্যঞ্জক হতে পারে, গল্প কথায় উৎসাহিত করার জন্য ব্যবহার করতে পারি। হ্যাঁ, রবি ঠাকুরের কথা বলতেই পারি, নজরুলের কথা বলতেই পারি, কিন্তু নমুনা হতে পারে না। রবি ঠাকুর না পড়াশোনা করে তিনি বিশ্ববন্দিত হচ্ছেন, তার মানে আমিও পড়াশোনা না করে এরকম বিশ্ববন্দিত হয়ে যাব এমনটা নয়। আমাকে পড়াশোনার মধ্যেই আসতে হবে, পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, সামগ্রিকতার একটা ব্যাপার আছে। শিক্ষা, কোন শিক্ষাটা? যদি আমরা বলি যে প্রথা মাফিক যে বিদ্যালয় শিক্ষা, যেটা প্রথাগত শিক্ষার নামে আমরা আখ্যায়িত করি, শিক্ষা লয়, আসলে শিক্ষা মানে শিক্ষা লয় থাকবে। কোনো একটা জায়গায় আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো সেখানে প্রাতিষ্ঠানিকভাবে কিছু জন থাকবেন, তারা ইভ্যালুয়েশন করবেন, তারা মাপকাঠিতে মাপবেন যে আমি কতটা এগোতে পেরেছি। এবার এই পরীক্ষা পদ্ধতিকে নিয়ে অনেক সময় অনেক প্রশ্ন উঠেছে। আমরা অভিক্ষা নামে তাকে আবার নতুন অভিধায় সংযোজন করছি, অভিক্ষা। কিন্তু অভিক্ষাও তো একটা পরীক্ষা পদ্ধতির একটা অন্যরকম একটা সংস্করণ। সেখানে একটা ছেলের কতটা মনোসংযোগ, কতটা অ্যাটাচড হয়ে থাকা, কতটা নিতে পারা, সব কিছুই তো এই নিরিখটাকে আমরা যদি অস্বীকার করি, আজকের এই পুজোর ছুটিতে যে ছেলেটা সারা রাত জেগে পড়ছে, তাকে আমি কিভাবে মূল্যায়ন করব? আর 5 জনের মাঝখানে তো হারিয়ে ফেলবো, মুড়ি মুড়কি সমান হয়ে যাবে। তাহলে মুড়ি মুড়কি যেখানে সমান হয়ে যায়, সেখানে সঠিক শিক্ষা নেওয়া কোনো ছাত্র কিংবা ছাত্রীকে আমরা কিভাবে তাকে তার যোগ্য মর্যাদা দিতে পারি? এটাও খুব সত্যি কথা যে আমি শিক্ষাগত কোনো অবস্থান আমার নেই, আমি দাবিদার হয়ে উঠলাম, তাহলে তো সেই কখনো সফল হবে না। সফল হতে গেলে শিক্ষা চাই। আর শিক্ষা নিতে গেলে তার পরিমাপ করে বুঝে নেওয়া, নিজেকে সেলফ অ্যাসেস করে নেওয়া, সে পরীক্ষা পদ্ধতির মধ্য দিয়ে হোক, আত্ম উপলব্ধির মধ্য দিয়ে হোক। আমি আমার জীবনটাকে দিয়ে শিখি, এটাও কিন্তু একটা পরীক্ষা। জীবনটাও পরীক্ষা, ওখানেও একটা প্রাপ্ত স্কোরিং আছে। আমি যদি ভাবি একটা গান আপলোড করবো এক্ষুনি ইউটিউবে, 3 জন ভিউ হয়তো তাও হবে না। কিন্তু যদি অরিজিৎ সিং একটা গান এক্ষুনি আপলোড করেন, 3000কে মুহূর্তে ছাপিয়ে যাবে। ওটাও একটা স্কোর পয়েন্ট, ওটাও তার সাফল্যের নিরিখ। অতএব যেখানে পরীক্ষা থাকবে, সেখানে পরীক্ষা মাপক পদ্ধতি যেখানে থাকবে, সেখানে অবশ্যই করে একটা স্কোর পয়েন্ট থাকবে। সেখানেও সেই ভিউ স্কোর পয়েন্ট, সেখানে তিনি সেভাবে অনেকটা এগিয়ে যাবেন। স্বাভাবিকভাবে মনে লাগতে হবে, তবে কাজের মধ্যে ধ্যান থাকতে হবে, কাজের মধ্যে নিষ্ঠা থাকতে হবে, দায়িত্ব থাকতে হবে, কর্তব্য থাকতে হবে। এগুলো বাদ দিয়ে নয়। পড়াশোনা সেরকমই একটা অধ্যবসায়, যার মধ্য দিয়ে নিজেকে প্রস্ফুটিত করা যায়, নিজের সুপ্ত সম্ভাবনাগুলোকে উদ্গীরণ করা যায়, এগিয়ে আনা যায় নিজেকে। তো সেক্ষেত্রে এমনটা তো নয় শুধু বই মুখস্থ করা। বই মুখস্থ করে যদি কেউ ভাবে আমি প্রাপ্ত নম্বরটা বাড়িয়ে ফেললাম, তাহলে সে জীবনে সাফল্য পাবে না। তো বই মুখস্থ করে আমার তো মনে হয় না প্রাপ্ত নম্বর বারবার করে কেউ এগিয়ে থাকে। কোনো না কোনো সময় তাকে পিছিয়ে পড়তে হবে। কখনো টুকলি করে, কখনো চৌর্যবৃত্তি দিয়ে সবসময়ের জন্য ভালো রেজাল্ট করা যায় না। তো ভালো রেজাল্ট করতে হবে। এবং সত্যি কথা, আজকের দিনে আমি সত্যজিৎ যদি দাঁড়িয়ে পড়ি, আমার পরিচয় কি না ওই 2 পাতার দলিল দুটো, যেটা মার্কশিট কিংবা সার্টিফিকেট। হ্যাঁ, আমি প্রশিক্ষিত, আমি একটা উচ্চশিক্ষায় শিক্ষিত, যেটাকে আমাকে দেখাতে হয়, ক্ষণে ক্ষণে দেখাতে হয়। হ্যাঁ, আমি যোগ্য কিনা সেটা বুঝিয়ে দিতে হয়। এটা খুব সত্যি কথা। প্রাপ্ত নম্বর দিয়ে যাচ করা যায় না ঠিকই, কিন্তু প্রাপ্ত নম্বর দিয়ে যাচ করা হচ্ছে, হয়ও বটে। আজকে আমার বাড়ির ছেলেটাকে কি করে আমি ভালো রেজাল্ট করাবো, সেটা তো আমি ভাবছি। এমনটাও ভাবতে পারি আমি খুব ভালো মানুষ করতে চাই, আমি আমার এরকম নাম্বার দরকার নেই, এরকম তো ভাবছি না। তাহলে প্রতিযোগিতায় আমরা সবাই সামিল হচ্ছি। বিশেষ করে প্রতিযোগিতা আজকের দিনে একটু ব্যাপক,
যে সময়টা মধ্য দিয়ে আমরা চলছি, এই যে হজবরল পরিবেশ, সেখানে একটা শিক্ষার্থী কি করে তার জায়গাটাকে সুনিশ্চিত করবে, কি করে সে কোন জায়গায় পৌঁছবে, তোতা কাহিনী, এই গল্পগুলো, হ্যাঁ শ্লেষমূলক গল্প রবি ঠাকুরের, হ্যাঁ শুধু মুখস্থ করে পাঠ শিক্ষা হয় না, রেজাল্ট করতে গেলে কিন্তু তার ব্যবহারিক প্রয়োগটা থাকতে হবে, তাকে লিখতে হবে, তাকে বুঝতে হবে। কখনো মনে হয় না ফিকশন তৈরি করে আর আকস্মিক প্রতিভা বিচ্ছন্ন বলে কিছু হয় বলে আমার মনে হয় না। হঠাৎ করে মনে হলো আমি ভীষণ কিছু শিখে ফেললাম বা অনেক কিছু আমি করে ফেললাম, এমনটা হয় না। যারা প্রতিষ্ঠা পেয়েছেন তারাও কিন্তু জীবন যুদ্ধের পরীক্ষায় কিন্তু সাফল্যের যে সুনিশ্চিত জায়গাটাকে মানে একবার নিশ্চিত করেছেন, তাকেও পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা হয়তো নয়, কিন্তু তাকেও পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ সেখানেও একটা প্রতিযোগিতা আছে। যদি একেবারে আমরা ভেবে ফেলি যে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বর, হ্যাঁ একটা বিশেষ একটা দিক আজকের বিষয়, এটা আমাদের আলোচনা হচ্ছে পরীক্ষায় প্রাপ্ত নম্বর। হ্যাঁ পরীক্ষায় প্রাপ্ত নম্বরও সেরকমই একটা নম্বর। একটা মাঠে খেলা হবে, সেখানে কেউ না কেউ একটা গোল করবে এবং কোনো একটা দল ছিটকে পড়বে। মনে হতেই পারে যে 1 ঘন্টার একটা পরীক্ষাতে একটা ছেলের মেধা বা তার মূল্যায়ন কি সম্ভব? হ্যাঁ সম্ভব নয়। সম্ভব নয় বলেই তো আজকে সেমিস্টার সিস্টেম। 4-5টা পরীক্ষা দেওয়ার পর তাকে টোটাল একটা ইভ্যালুয়েশনের মধ্যে নিয়ে এসে তাকে দেখা, মাপ করা। একটা রেজাল্ট খারাপ হতে পারে, দুটো পরীক্ষা খারাপ হতে, দুটো সেম খারাপ হতে পারে, 3 নম্বরটা খারাপ হতে পারে, 4 নম্বরটা তাকে ভালো করতে হবে। তাহলে পরীক্ষা পদ্ধতি, এই পরিমাপক পদ্ধতি নিয়ে কোনোদিন আমার কখনো মনে হয় কোনো প্রশ্ন থাকা উচিত নয়, বা থাকবে না, থাকা উচিত নয়, কারণ ওটা তো একটা পরিমাপক পদ্ধতি। তারপর যেটা আমার বলার, যে খেলার কথা বলছিলাম, হ্যাঁ সেখানেও যেমন যদি ভাবি নকআউট সিস্টেমে খেলবো, তাহলে ওই খেলাটি তার শেষ খেলা। কিন্তু লিগ সিস্টেমে খেলা যদি খেলতে যাই, তাহলে তার কাছে স্কোর পয়েন্ট থাকবে, 5টা খেলাতে সে জিতলো, 2টো খেলাতে হারলো, এভাবেই মাপতে হবে। আসলে ইনোভেশন দিয়ে এই পরীক্ষা তো দিতেই হচ্ছে, পরীক্ষা পদ্ধতিটাকে হয়তো আমরা ইনোভেটিভ আরও করতে পারি, আরও এর বিকল্প কিছু হয় না, কিন্তু যাই করি না কেন সেই পরীক্ষা পদ্ধতিরই একটা অন্য একটা রূপ। আমরা হতাশ হচ্ছি বিভিন্ন সময়ে, পরীক্ষা নিয়ে আমরা ভাবছি, কখনো সাফল্য পাচ্ছি, কখনো সাফল্য পাচ্ছি না। আজকের দিনে সাফল্য পাওয়া, সাফল্য না পাওয়া, সে তো সামাজিক একটা বিষয়। কারণ আমি শিক্ষিত হলাম মানেই আমি কিছু করবো এমন তো নয়। করার মতো উপযুক্ত পরিবেশ পরিকাঠামো থাকতে হবে, দেশ কিংবা রাষ্ট্রে থাকতে হবে। একটা যোগ্য মানের একটা ছাত্রকে যোগ্য জায়গায় একটা সুরক্ষিত করবার ক্ষমতা থাকতে হবে রাষ্ট্রেরও, সে দায়বদ্ধতা রাষ্ট্রেরও আছে। সেক্ষেত্রে প্রতিষ্ঠা পাওয়া, প্রতিষ্ঠা না পাওয়া, এটা মনে হয় অন্য একটা প্রসঙ্গ। আমার মনে হয় শিক্ষা সত্যি চেতনা আনে বোধ দিয়ে মানুষ সু কিংবা কু এই দুটোকে চিনে নিতে পারে। তো প্রকৃত শিক্ষায় যে মানুষ হবে, শিক্ষা আহরণ যে করে, তার মধ্যে সেই চেতনা আসবে। সুতরাং এই শিক্ষা দিয়েই, শিক্ষাগত বোধ দিয়ে সে সমাজে একটা নতুন দিগন্তের উন্মোচন করবে। আর সেটা কিভাবে সে প্রশিক্ষিত হচ্ছে, তার মাপকাঠি কিন্তু সেই একই, নাম্বার পেতে হবে। কারণ নাম্বার না পেলে, আমি ধরেই নিলাম সে নাম্বার পায়নি মানে সে পাশ করলো মানে সেখানেও একটা নাম্বার পেতে হয়েছে, পাশ করা ছেলেটাকেও একটা নাম্বার পেতে হয়েছে। এবার নিরিখে সাফল্য যেটাকে বলছে, সামনের সারিতে বসে সামনের রেজাল্ট করা, প্রথম টপার হয়ে ওঠা, তার জন্য তাকে আরো বেশি অধ্যবসায় করতে হবে। তো সেই মূল্যায়ন পদ্ধতি নিয়ে আমাদের মনে হয় কোনো প্রশ্ন থাকা উচিত নয়। আবার বলি গ্রেডিং সিস্টেম, আমরা এই নাম্বার কনসেপ্টটাকে নিয়ে অনেক সময় আমরা বিচলিত হই। এই নাম্বার পাওয়াটা ঠিকঠাক হচ্ছে না, আমরা ওই নাম্বারের রেঞ্জটাকে ফিক্স করেছি, এ বি সি ইত্যাদি নানানভাবে তাকে চিহ্নিত করার চেষ্টা করছি। আসলে যাই করি না কেন, সেই মেধা চিহ্নিতকরণের জন্যই প্রত্যেকটা পদ্ধতি। তো আমাদের সেই মেধাটাকে চিহ্নিত করতে হবে, আমাদের সঠিক মূল্যায়নটা করতে হবে, তাহলে আমরা সঠিক জনকে সঠিক কাজের জন্য আমরা তাকে বসাতে পারবো, তাকে সেই জায়গা তার জন্য সুনিশ্চিত করতে পারবো। কিন্তু একটা জায়গাতে সে আদৌ উপযুক্ত কিনা সেটা বুঝবো কি করে? সেটা বুঝতে হবে তার মূল্যায়নের মধ্য দিয়ে। আর মূল্যায়ন বললেই, এই মূল্যায়ন শব্দটার মধ্যেই আছে পরিমাপ মানেই পরীক্ষা। যে কোনোভাবেই টেস্ট হোক, টেস্ট মানুষই যাচাই পরীক্ষা, সেই পরীক্ষা পদ্ধতি। আর সেখান থেকে নাম্বার তাকে পেতেই হবে। হ্যাঁ, নাম্বার
নিয়ে আমি জীবনে সফল হলাম না, কিন্তু আমার নাম্বার অনেক আছে, সেটা হতে পারে। কারণ হওয়ার মতো, সেই আমি আগেও বলেছি, হওয়ার মতো পরিকাঠামো থাকতে হবে, আর না হলে সেখানে নাম্বার দরকার নেই। এমনও একটা সময় গেছে, যে সময়টা খুব গল্প শুনি, যে সময়টা নাম্বারের কোনো দরকার হতো না, যে সময়টা খুব আগের সময়, আমার বাবা কিংবা তার আগে, যখন কর্মসংস্থানের একটা বড় ব্যাপার ছিল, জায়গা ছিল, স্পেস ছিল, তখন চাকরি করতে কেউ যেত না। বাড়ির ঘর বাড়ি সামলে সবাই বাড়িতে পড়ে থাকতো। চাকরিটা তখন সেটা যাওয়াটা মানে যার কিচ্ছু নেই সে চাকরিতে যাচ্ছে, তার মানে সেই সময় তার সেই রকমভাবে তার পরিকাঠামো তৈরি, সেই চাকরির দিকে মানুষের যাওয়াটা তখন সেক্ষেত্রে এখন মাপে কোনো ব্যাপার ছিল না। কিন্তু আজকের দিনে প্রতিযোগিতা বাড়ছে, আজকের দিনে যে প্রতিযোগিতা বাড়ছে, সেখানে আমার ছেলের জায়গায় অন্য কারোর ছেলে, অন্য কারোর মেয়ে, তো সেক্ষেত্রে আমার জায়গাটাকে সুনিশ্চিত করতে গেলে আমাকে তো এগিয়ে থাকতেই হবে। সেক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা বোধটা কিন্তু অনেক আগেই এসে গেছে। এই বোধগুলো আমার মনে হয় শিক্ষা নয়, নৈতিক শিক্ষার থেকে আসে। তো সেই আত্মকেন্দ্রিকতা কেন আসবে না? আত্মকেন্দ্রিকতা আসছে আত্মবোধ থেকে, যেখানে টিকে থাকা, জীবনটা তো একটা লড়াই, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট বলেছে, তাহলে সেক্ষেত্রে আত্মকেন্দ্রিকতা, আগে তো বাঁচি, সেই বাঁচার তাগিদ থেকেই কিন্তু মানুষের এভাবে আত্মকেন্দ্রিকতা, এই নিত্য র্যাট রেস আমাদের দেখতে হবে, বরং বাড়ছে বই কমছে না। তো সেক্ষেত্রে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি ভীষণভাবে মনে করি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার তার সাফল্যের জীবন কাঠি। আজকের দিনে কোনো একটা ছেলে যদি বলে, দাবি করে যে আমি এমনটা করব, তাকে কিন্তু ওই নিরিখটাকে কিন্তু মেনে চলতে হবে, তাকে কিন্তু ওই সার্টিফিকেটটা, ওই দলিলটা তাকে দেখাতেই হবে, না হলে সে কি করে কোন জায়গায় পৌঁছবে। আজকে নিটের পরীক্ষা, আজকে জেনপা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় আজকে দেখতেও তো পাচ্ছি। তো সেক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা প্রাপ্ত নাম্বার তার সাফল্যের মূল চাবিকাঠি বলে আমি মনে করি। আর আমি জানি আমার পক্ষে যিনি বললেন, আমার প্রিয় শিক্ষক, অবশ্যই ভালো বলেছেন। এবং সব থেকে বড় কথা, আমি এটা আমার বলে দেওয়া দরকার যে আজকের এই বিতর্ক গঠনমূলক, ইতিবাচক একটা ভূমিকা রাখুক। আমি আমার মতো করে যে বোধ ভাবনাগুলো তুলে ধরলাম, স্যার যেটা করেছেন, এর থেকে আমরা যারা দর্শকরা আছি তারা কিন্তু এই দুটো আলাপ আলোচনা থেকে সারাটাকে নিয়ে আমরা ব্যবহারিক জীবনে তার প্রয়োগ ঘটাবো, কিংবা আমরা সমৃদ্ধ হব। আমি জানি না কতটা কিভাবে আমি আমার কথাগুলো তুলে ধরতে পারলাম, তবে বিতর্ক তো এমনটাই। ভালো থাকুন সবাই। আমি আসমত ভাইকে আবারও আমার ভালোবাসা জানাবো, স্যারের প্রতি আমার শ্রদ্ধা, এবং রামবাবু আমাদের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় খেজুরির গর্ব, তাকেও শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। আজকের এতক্ষণ আপনারা দেখলেন আমাদের এই বিতর্ক সভা। সকলকে আরেকবার আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা থেকে যদি সমাজ 1% উপকৃত হয়, তাহলে সেটাই আমাদের সার্থকতা। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব, আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকেও এই সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানান। আমাদের পক্ষ থেকেও সেই আহ্বান থাকলো, তাই তো স্যার?